পুষ্পা চক্রবর্তী বলছেন? হ্যাঁ। স্যার, জাহাঙ্গীর খান নির্বাচনের দুদিন আগে কার্যত তিনি বললেন আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি, প্রার্থী পদ কার্যত তিনি প্রত্যাহার করে নিলেন। পুষ্পা ছেড়ে পালালেন কার পুষ্পা জন্য, কার হিলেগানি, ভয়ে? পুষ্পা হিলেগানি বলছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পুষ্পা হেলতে বাধ্য হলেন। এবং দেখো, পরিষ্কার জাহাঙ্গীর যে ঢঙে ভোট নিত, সেখানে সাধারণ মানুষের কোনো সমর্থন ছিল না। মানুষকে জোর জবরদস্তি মানুষের থেকে ভোট আদায় করা হতো, সেলোটেপ লাগিয়ে ইভিএম এ ভোট করানো হতো, আতস লাগিয়ে ভোট করানো হতো, বাড়ি বাড়ি গিয়ে থ্রেট দিয়ে ভোট করানো হতো, এবং মানে বিরোধী পক্ষকে ভোট দিতে দেয়নি বছরকে বছর। ফলে কায়দাটা খুব পরিষ্কার ছিল। যেই মুহূর্তে রাজ্যে পরিবর্তন হয়ে গেছে, সেই মুহূর্তে আমার মনে হয় না যে আর কোনো সুযোগ সামান্যতম তার ছিল। ফলে আজকে যখন শুভেন্দু অধিকারী ফলতাতে 25 কিলোমিটার রোড শো করতে গেছেন, এই 25 কিলোমিটার রোড শোর যে জনসমাগম তিনি দেখে ফেলেছেন, তাতেই কিন্তু তিনি সিদ্ধান্তটা নিয়েছেন যে এই লড়াই অনর্থক লড়াই। এই লড়াইয়ে না তার কর্মী আছে, না সাধারণ মানুষের সামান্যতম সমর্থন আছে। ফলে শুভেন্দু অধিকারীর রোড শোতে জনজোয়ার দেখে পুষ্পা হিলতে বাধ্য হলো। দেখো, মানে ধর্মের কল এখানে কিন্তু বাতাসে নড়ল বলা যায়। তার কারণটা হলো যে দিনের পর দিন আমরা লক্ষ্য করেছি যে এই জাহাঙ্গীর যেভাবে ফলতা কেন পুরো ডায়মন্ড হারবারের ত্রাস হিসাবে কাজ করেছে, তার বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, একের পর এক নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। একটা অগণতান্ত্রিক ভাবে ডায়মন্ড হারবার পরিচালনা করেছেন। এক ধরনের গুন্ডামি কার্যত তিনি চালাতেন। তার বিরুদ্ধে দিনের পর দিন অভিযোগ ছিল যে সাধারণ মানুষের উপর নির্যাতন করা, অত্যাচার করা। তিনি ভেবেছিলেন 2026-এর বিধানসভা নির্বাচনও একই কায়দায় তিনি পার হয়ে যাবেন। ইলেকশন কমিশনের দৌলতে প্রথমবার চেষ্টা করেও 65টা বুথে যে ধরনের বেনিয়ম পাওয়া গেছিল, সেখানে সেলোটেপ লাগানোর থেকে শুরু করে আতশ ছড়িয়ে দেওয়া, গ্রামে গ্রামে হুমকি দিয়ে ভোট দিতে না দেওয়া। ফলে ইলেকশন কমিশন শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিল যে পুরো ফলতার নির্বাচনকে বাতিল ঘোষণা করে নতুন করে নির্বাচন করতে হবে। এবং সেই অনুযায়ী 21 তারিখে নির্বাচনের দিন ঘোষণা হয় এবং 23 তারিখে কাউন্টিং হবে। কিন্তু যেটা ঘটে গেছে 4 তারিখে, বলা যায় জাহাঙ্গীরের সর্বনাশ ঘটে গেছে। 4 তারিখে রাজ্যের মানুষ জানিয়ে দিয়েছেন তৃণমূলকে আর নয়, জাহাঙ্গীরদের আর নয়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর নয়। নতুন শাসন ব্যবস্থা, নতুন ভাবনা, নতুন চিন্তা, নতুন আশা নিয়ে নতুন সরকার তৈরি হয়েছে। এইরকম অবস্থাতে সাধারণ মানুষের মধ্যে ভয় আউট হয়েছে, ভরসা ইন হয়েছে। ফলে সাধারণ মানুষ একেবারে সমস্ত ভয় উপেক্ষা করে পথে নেমেছে। ফলতার ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী আজকের আগেও শো করেছেন, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জনসভা করেছেন, বিপুল জনসমাগম। পুরো ফলতা ভেঙে এসেছে শুভেন্দু অধিকারীর আজকে রোড শোতে। তারপরে আর কোনো কাউন্টিং দরকার হয় কি? তারপরে কি আর ভোটের কে জিতবে কে হারবে বলা যায়? স্যার, এইটা কি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিলেন সরিয়ে দেওয়ার, না ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত? কি মনে হচ্ছে? দেখো, যে সিদ্ধান্তটা হোক, আজকে শুভেন্দু অধিকারী রোড শোর পরে ভোট কেবলমাত্র আনুষ্ঠানিকতা ছিল, কারণ মানুষের রায় কিন্তু রাস্তাতেই ধরা পড়ে গেছিল। শুভেন্দু অধিকারী রোড শোতেই মানুষের রায়ের প্রতিফলন আমরা লক্ষ্য করেছি। এবং এই জায়গা থেকে কিন্তু জাহাঙ্গীর বুঝতে পেরেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে এই নির্বাচনে লড়ার কোনো অর্থ নেই। হাজার হাজার, যে লাখ লাখ ভোটে ফলতাতে অভিষেক জিতেছিলেন, সে 89% ভোটে জিতেছিলেন। তুমি ভাবো, সেই 89% উল্টো দিকে আসতে পারে, এবার বিজেপির দিকে আসতে পারে, স্বতঃস্ফূর্ত জনরোষে আসতে পারে।
মমতা অভিষেকের বিরুদ্ধে আসতে পারে। ফলে সেই জায়গা থেকে একটা ভিকটিম কার্ড খেলবার চেষ্টা করলেন। এখন তিনি সাংবাদিক সম্মেলন করে বলবেন, তার নেতা নেত্রীরা মমতা অভিষেকরা বলবেন যে সেখানে লেভেল প্লেইং গ্রাউন্ড ছিল না, সেখানে মানে জাহাঙ্গীরের বিরুদ্ধে একের পর এক মামলা, তাকে হেনস্থা করা হয়েছে, তা বলা হবে যে তার কর্মী বাহিনীকে বাধ্য করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, ইত্যাদি কথাগুলো বলানো হবে। কিন্তু বাস্তবটা তোমাকে আমি পরিষ্কার করে বলতে চাই, ভিকটিম কার্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এখন যাবে না। জাহাঙ্গীরের পক্ষে কেউ ভিকটিম মানে জাহাঙ্গীর ভিকটিম কার্ড খেললেও সাধারণ মানুষ কিন্তু তাতে বিশ্বাস রাখবে না। ফলে সেই জায়গা থেকে আমি পরিষ্কার বলতে পারি যে এটা অবশ্যই উনি ভিকটিম কার্ড খেললেন, কিন্তু এই ভিকটিম কার্ডের কোনো মূল্য নেই। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রোড শো দেখার পরে আর কোনো ভোটিং এর আদতেও কি বাকি থাকে? আজকে তো ফলতার মানুষ জানিয়ে দিয়েছেন তারা লাখ লাখ ভোটে বিজেপির প্রার্থীকে জয়ী করবেন, জাহাঙ্গীরের এগেনস্টে তারা রায় দিবেন। সেটা তো তারা নিজেরাই আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে রোড শোতে নিজেরা হাজির হয়ে জানিয়ে দিচ্ছেন। কিন্তু স্যার ভোটের এই দুদিন আগে এই যে সিদ্ধান্ত, তাহলে কি এই তৃণমূলের কোনো প্রার্থী থাকবে না? না, প্রার্থী থাকবে। এখন আর উইথড্র করা যায় না, উইথড্রর দিন শেষ হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে সমস্ত কিছু থাকবে, অর্থাৎ ব্যালট পেপার ছাপা মানে ব্যালট ইভিএম তৈরি করা হয়ে গেছে। ইভিএম এ জাহাঙ্গীর খানের নামও থাকবে, তৃণমূলের প্রতীকও থাকবে। যারা তৃণমূলকে ভোট দিতে চান তারা দিতে পারবেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে ক্যান্ডিডেট উইথড্র করবার আর কোনো সুযোগ তৃণমূল কংগ্রেসের নেই। ইলেকশন আইন বলে যে একমাত্র উইথড্রলের যে সময়সীমা থাকে তার মধ্যেই যদি কেউ উইথড্র করে তবেই তার নাম থাকবে না। আর এখন যেহেতু উইথড্রর সময় শেষ হয়ে গেছে, ভোট 21 তারিখ, আর কোনো উইথড্রয়ের সুযোগ নেই। তৃণমূল কংগ্রেস এটাকে ভিকটিম কার্ড খেললো। শেষ পর্যন্ত ভিকটিম কার্ড তার কোনো কাজে আসবে আমার মনে হয় না। কিন্তু ইতিহাসের পরিণাম দেখো, ইতিহাস কি নির্মম তুমি দেখো রোজিনা, ইতিহাস কি নির্মম তুমি দেখো। এই জাহাঙ্গীর খান 2024 লোকসভা নির্বাচনে এই ফলতা থেকে 89% ভোট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিল, এবং ঠিক কায়দায় ভোট হয়েছিল সেটা সবাই জানে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 7,11,000 মার্জিনে জিতেছিলেন ডায়মন্ড হারবার থেকে বিরোধী শূন্য করে। আমি সেদিন এবিপি আনন্দের মানে ওয়ার রুম থেকে বলেছিলাম এটা গণতান্ত্রিক চেহারা নয়। সেই অগণতান্ত্রিক জাহাঙ্গীর খান শেষ পর্যন্ত আজকে হিলতে হলো। জনগণের রায়ের বা জনগণের উচ্ছ্বাস দেখে, শুভেন্দু অধিকারী রোড শোতে জনগণের উচ্ছ্বাস দেখে আর সামান্যতম উনি সুযোগ নিলেন না, ভিকটিম কার্ডটা খেললেন। কিন্তু তাতেও সাধারণ মানুষের মন গলানো যাবে না। জাহাঙ্গীর মানেই অত্যাচার, জাহাঙ্গীর মানেই অন্যায়ের ছবি, এবং তিনি ছিলেন অন্যায় অবিচারের প্রতীক। ফলে জাহাঙ্গীরের সম্পর্কে জাহাঙ্গীর যতই নিজেকে উইথড্র বলে ঘোষণা করুন না কেন, সামান্যতম ভিকটিম কার্ড খেলবার বা তার প্রতি সহানুভূতি তৈরি হবার কোনো সুযোগ নেই। না তার আছে, না তার দল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের আছে। স্যার বলছি, পুষ্পা যদি হার মেনে নেয় এইটুকুতেই, তাহলে তো স্যার আগামী দিনে তৃণমূলের অস্তিত্ব থাকবে কিনা সেটাও সংকটে পড়ে যাবে তো এখন থেকেই। একেবারে তোমার সাথে একমত আমি। যদি বাম কংগ্রেস মানে রাহুল গান্ধী যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রীতি ছাড়তে পারে, রাহুল গান্ধী যদি রাজ্য কংগ্রেসকে বিপাকে না ফেলে, তাহলে কংগ্রেসের একটা উত্থানের সম্ভাবনা থাকবে। আর যে বিশেষ করে সংখ্যালঘু যে এমএলএরা জিতেছেন তারা তৃণমূল থেকে বেরিয়ে এসে কংগ্রেস নালে বামেদের পক্ষে চলে যেতে পারে। এবং ইতিমধ্যেই মানে তৃণমূল কংগ্রেস যেহেতু রাস্তায় নামার কোনো সুযোগ নেই, তাকে দেখলে যে চোট চোট বলে চিৎকার করছে, ফলে সেই রকম অবস্থায় তৃণমূল কংগ্রেস বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে না। তুমি দেখেছো কুণাল ঘোষ থেকে শুরু করে একের পর এক মুখপাত্ররা মিউ মিউ করছে। তারা মানে সরকারের সমালোচনা করার মতন জায়গায় নেই, মানুষ নিচ্ছে না। তারা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দুর বলতে ভয় পাচ্ছে স্যার, বলছেই না একেবারে। ফলে এইরকম অবস্থাতে যদি বামেরা ভুল না করে, যদি কংগ্রেসের রাহুল গান্ধী যদি অতিরিক্ত মমতা প্রীতি না দেখান, তাহলে কিন্তু বাম কংগ্রেসের অপোজিশন স্পেস নেওয়ার সম্ভাবনা থাকবে। এবং তৃণমূল কংগ্রেসের যারা মুসলিম বিধায়ক আছেন তাদের পক্ষে তো বিজেপিতে যাওয়া সম্ভব নয়, কিন্তু তাদের একটা অংশ মানে আগামী দিনে আইএসএফ, কংগ্রেস
বা সিপিএম এর মতন দলের ভিড়তে পারে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়ার নয়। মানে স্যার এই তৃণমূল দলটার অস্তিত্বই মানে ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাবে আপনি বলতে চাইছেন? একদম।